আজকের নিবেদন ভাস্কর গাঙ্গুলির কলমে অনল অভিসার। ফোনটা রিসিভ করার পর থপ করে ডিভানে বসে পড়ল সুপর্ণা। চোখটা ক্যালেন্ডারের পাতায় এক ঝলক বুলিয়ে নিল। আজ 16ই আগস্ট 1925। প্রায় 8 মাস ওর বিয়ে হয়েছে। জানতো খবরটা আসবে, তবু মনকে চোখ ঠেলে যতটা দেরি করা যেত। ওর ফোন হাতে এই হতভম্ব হয়ে বসে থাকা দেখেই শাশুড়ি ঘটনাটা অনুমান করে চিৎকার করে উঠলেন, খেলে তো আমার ইন্দ্রের মতো ছেলেটাকে। তখনই পই পই করে বলেছিলাম, রাক্ষসগণের মেয়ে ঘরে এনো না। তা কেউ শুনলে তো? এর নাকি বৈতব্য যোগ নেই। হলো তো এবার, ও সবাইকে খাবে। শাশুড়ি এ বিলাপ শোকের, নাকি সব কিছু গোপন করে চিররুগ্ন ছেলের বিয়ে দেবার দোষ খণ্ডন, সেটা সুপর্ণা বুঝে উঠতে পারে না। উঠে গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে। বাইরে ননদের গলা, এবার থামো, এক্ষুনি বাড়ির লোকে ভরে যাবে। তোমার এই বচনের ঠেলায় সবাই ওকেই সহানুভূতি দেখাবে। পেটের ওপর হাত রাখে সুপর্ণা। সেখানে এক অনাগত ভবিষ্যতের কড়া নাড়া। পতিদেবতাটিও অসুস্থ হলে কি হবে, তার অধিকার কড়াই গণ্ডাই বুঝে নিয়েছে। সুপর্ণা কি স্বামীকে ভালোবাসত না? তাহলে ওর কেন কোনো কষ্ট হচ্ছে না? এই অদ্ভুত মুক্তির আনন্দ ওর তন্ত্রীকে তন্ত্রীতে ছড়িয়ে পড়ছে। হাতে গোনা কয়েকটা মাসের এই সংসার খেলার থেকে মুক্তি, নাকি অসুস্থ মানুষটার ততোধিক অসুস্থ আচরণের হাত থেকে মুক্তি? কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। বাইরের অজস্র কণ্ঠের নানা কথা ওর অন্তরকে টান টেনে থেকেই কাঁপিয়ে দেয়। জঠরে আর এক প্রাণ তখন হাত পা ছুড়ে জানান দেয়, আমি আছি, আমি থাকবো তোমার সাথে। সেই অনাগত প্রাণটির আগামী সঙ্গের অপেক্ষায় ও পরম নিশ্চিন্ততার ভরসায় চোখের কলবে জল গড়িয়ে পড়ে ওর। অতি সাধারণ নিম্নবিত্ত ঘরের রূপহীন মেয়ে সুবর্ণা। বাবা মার একটু বেশি বয়সের সন্তানও। বাবা যখন মারা গেলেন তখনও ক্লাস 4 কি 5-এ পড়ে। মা মারা গেলেন তখন কলেজে। দাদা নেহাত বাবার চাকরিটা পেয়েছিল, তাই মা বোনের দায় ঠেলতে পারেনি। বৌদি খুব একটা খারাপ নয়, শুধু ঘরের কাজ শেখানোর ছুতোই হায়ার সেকেন্ডারি পরপরই সংসারে জুতো দিয়েছিল। নির্বিবাদী ভীতু সুপর্ণা মুখ বুজে বৌদির মন জুগিয়ে গেছে। সাধারণ পাস কোর্সে বিএ পাস করে চাকরি বাকরি যে হবে না সেটাও বুঝেছিল, 2-1 চাকরির চেষ্টা করেই। কোথাও মন দেওয়া নেওয়ার পাট না থাকতেই বিয়ের বাজারে নিজেকে পরখ করতে করতে ক্লান্ত হয়ে শেষে 28 বছর বয়সে এই আধা বেকার চিররুগ্ন ছেলের গলার মালা দেওয়া। বৌদি অবশ্য মৃদু আপত্তি তুলেছিল যে ছেলে তো প্রায় বেকার, বাপের কটা বাড়ি ভাড়ার টাকায় যা উপার্জন, তার ওপর সংসার ডিভোর্সি ননদ, এটা কি কোনো সম্বন্ধ হলো? কিন্তু বাপ মা মরা হতশ্রী বোন যে ঘাড় থেকে নেমে যাবে এটা ভেবেই দাদা উৎফুল্ল হয়েছিল। কাজেই বৌদির ক্ষীণ যুক্তি ধোপে টেকেনি। অতএব একটাই সুপর্ণার ভবিতব্য হলো। সুপর্ণার এই দৌড় বন্ধ করে শুয়ে থাকাকে সবাই ওর শোকে পাথর হয়ে যাওয়া বলেই মনে করেছে। কারো মতে, আহা, বাপ মামারা অনাথ মেয়েটা তবু তো একটা সংসার পেয়েছিল, কদিনের একটা পুতুল খেলা সংসার, ভগবান এইভাবে কেড়ে নিলেন। কেউ আবার বলছে শাঁকা সিঁদুরের জোর থাকলে ঠিক স্বামী সোহাগী হয়ে থাকতো, সে জোর নেই তার। সুপর্ণার মনে হলো এবার একটু বাইরে যাওয়া জরুরি। শত চেষ্টা করলেও ওই মানুষটার জন্য এক ফোঁটা চোখের জলও বার করতে পারবে না ও। তাও এই গুম হয়ে থাকা ভাবটা কাজে লাগিয়ে উপস্থিত লোকজনের সহানুভূতিটুকু আদায় করতে হবে, না হলে এই সংসারে টেকা দায় হবে ওর। নিজের এই চিন্তায় নিজেকে অবাক হয়, কবে থেকে ও এতটা হিসেবি হয়ে উঠল? ও রুগ্ন স্বামীর মৃত্যু কি এক নতুন সুপর্ণার জন্ম দিল? একটা সাদা খোলের শাড়ি পরে নিল, শাখা নোয়া সব খুলে একটা কৌটোতে গুছিয়ে রাখলো। নতুন করে সিঁদুরের টিপ পরে সেটা হাত দিয়ে এমনভাবে মুছল যাতে সারা কপাল জুড়ে একটা লাল আভা থাকে। দরজা খুলে স্লথ পায়ে সবার মাঝে এসে দাঁড়ালো। ওকে দেখে নতুন করে শোকের রোল উঠল। শাশুড়ি বললেন, এক্ষুনি সব খুলে ফেলতে হলো? এখনো তো বাছা আমার চিতেই ওঠেনি। থেমে থেমে একটা গভীর দীর্ঘশ্বাসে উত্তর দিল, খুলতে তো হতোই, খানিক আগে আর খানিক পরে। ভিড়ের মধ্যে কারো গলা পেল, আহা, ওর কি আর মাথা ঠিক আছে এখন? কাঁচা বয়সে পোয়াতি বেধবা, ওকে আর কিছু বলো না। আর চোখে শাশুড়িকে দেখে একবার হাঁ হয়ে যাওয়া মুখ যেন এক্ষুনি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করাবেন। মনে মনে বললেন, সবার হিসেব আমি নেব। আমার জীবন নষ্ট করার প্রতিশোধের আগুনে তোমাদের জ্বলতে হবে তিল তিল করে।
যে জ্বলন্ত অগ্নিসংযোগে ওর জীবনটা চলে গেছে, অনন্তরে সেই দাও দাও করে জ্বলন্ত চিতায় এক এক করে সবাইকে পুড়িয়ে মারার অঙ্গীকার ওর। নিজে ঠকে যাওয়ার যে যন্ত্রণা, তার থেকে মুক্তি পেতে যারা ওকে ঠকালো তাদের শাস্তিও দেবে। কিন্তু কারা তারা? দাদা, শাশুড়ি, ননদ, না এই সমাজ? স্বামীর মৃত্যু, সে তো একটা অদ্ভুত অজুহাত মাত্র। অবচেতনে চলতে থাকা দীর্ঘদিনের আত্মধিক্কার এই একটা অজুহাতে কেরোসিন ডোবানো মনের মশলাটাতে শুধু একটা স্ফুটলিঙ্গের কাজ করেছে। অনেক দিন ধরে সেই জ্বালা ওর নিজের ভেতরে বয়ে বেরিয়েছে, সেটা আজ একটা উপলক্ষ পেয়েছে বাইরে আসার। 6 মাস হলো স্বামীর মৃত্যুর। ভেতর থেকে যে শোক আসে না, তাকে বাইরে থেকে অভিনয়ে ফোটানো খুব একটা সোজা নয়। কিন্তু সুবর্ণা এক নতুন উপায় শিখে নিয়েছে, চুপচাপ 1 মাসের মেয়ে করে নিয়ে বসে থাকা। তাতে শারীরিক মানসিক দুভাবেই সবার থেকে দূরত্ব রাখা যায়। কিছুই আজকাল ভালো লাগে না ওর, খালি মনে হয় সব জ্বলে উঠুক, সব পুড়ে খাক হয়ে যাক, আর ও বসে বসে উপভোগ করবে সে লেলিহান অগ্নিশিখার প্রলয় নৃত্য। কল্পনায় হুতাশে এক অতি অপূর্ব ওদের বিচিত্র রূপ প্রত্যক্ষ করে সে, যে রূপে নানা বর্ণের নানা ছটার খেলা। অনল দোলার এক মনোরম অভিসারিকা হতে চাই ও। তবে এ চিন্তায় ছেদ পড়ল শাশুড়ির একটা ধাক্কায়। বলি, সারাদিন কি এভাবে হাত পা ছড়িয়ে কোলে বসে থাকলে হবে? পিণ্ডির জোগাড়টা করবে কে? আমি বলি, জোয়ান ছেলের শোক ঠেলে উঠে পড়লাম, আর উনি 8 মাসের স্বামী সঙ্গের দুঃখ ভুলতে পারছেন না। বেহায়া মেয়ে মানুষ কোথাকার। জ্বলন্ত চোখে ঘুরে তাকায়, শিশুটিকে দুম করে শুইয়ে দিয়ে হেসেলে ঢোকে। গ্যাস জ্বালিয়ে আবার সেই মোহময় দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর পরম প্রিয় সেই উদ্গত শিখার দিকে। লেলিহান বর্ণে এক লহনের আহ্বান অনুভব করে ও। কি করছো কি? এক্ষুনি তো সব জ্বালিয়ে দিতে। পাশে থেকে হাত বাড়িয়ে ননদ গ্যাসটা বন্ধ করে। নির্বাক দৃষ্টিতে সুপর্ণা ঘুরে তাকায়। এবার মেয়েটি ওর কাঁধে হাত রাখে, বলে, একবার আমার কথা ভাবো তো। তোমার তো তাও একটা নিজের বলে কেউ আছে, আর আমার বরে নিল না বাঝা বলে। শ্বশুর বাড়িতে থাকা দুর্বিষ হয়ে উঠল, বাপের বাড়িতেও নিত্য কথার যন্ত্রণা, তাও তো আমি আছি একটা সুদিনের অপেক্ষায়। জীবনটা বড় সুন্দর, তাকে নষ্ট করো না। এই মেয়েটির যে একটা মন আছে, তার সন্ধান সুপর্ণা কোনোদিন পায়নি। চিরকালই এদের বাক্য যন্ত্রণা ছাড়া আর কিছুই কপালে জোটেনি। মনে হতো এই মেয়েটি ওর রুগ্ন স্বামীর সাথে ঘর করাটাও বোধহয় হিংসে করে। দাদা বৌদি তো একবার কর্তব্য করে সেই যে গা ঢাকা দিয়েছে, আর তাদের কোনো পাত্তাই নেই। কে জানে, হয়তো বিধবা বোন আর সদ্যজাত ভাগ্নে যদি ঘাড়ে চলে আসে সেই আতঙ্কে। শাশুড়ি একবার বাপের বাড়ির স্বাদ খাওয়ানোর ছুতো তুলে চালান করার চেষ্টা করেছিল, কিন্তু এই ননদটি নানা অজুহাতে ওকে আটকে দিয়েছিল। হয়তো সকলের সহানুভূতির প্রকাশ এইরকমই থাকে না। কে জানে, ও হয়তো নিজেকে দিয়ে সুপর্ণাকে উপলব্ধি করে। সারা জীবন ধরে এটা করতে নেই, ওটা করা যাবে না, সেটা করলে লোকে গায়ে থুতু দেবে, এইসব অবদমনের মাঝে সুপর্ণার আত্মা কোথায় যেন চাপা পড়ে গেছে। আজ শাশুড়ির এই নিত্য গঞ্চনা, এটা পারে না, ওটা পারে না, সেটা নষ্ট করে, এসব শুনে শুনে ওর বোধহয় আজকাল বাড়ির দরজা জানলাগুলোকেও ভয় করে। তবে এত ভয়ের মাঝেও সেই অন্যকে জ্বলতে দেখার ইচ্ছেটা মরে না। স্বামীর মৃত্যুর দিন থেকে সেই যে না পাওয়ার ব্যথাটা আত্মার অন্তঃকরণ থেকে গুটি গুটি পায়ে মনে এসে বাসা বেঁধেছে। সে যেন ক্রমাগত ওকে উস্কিয়ে সব পুড়িয়ে দিতে। বেশ কিছুদিন এভাবেই কেটে গেছে। মেয়ে এখন খানিকটা বড়, তাকে নিয়ে সুপর্ণা খানিকটা ব্যস্ত থাকলেও সেই মনের আগুনের তাপ এখনও তার জিভে এসে পৌঁছেছে। যে সুপর্ণা সাতচরে রাগ করতো না, তাকে মুখের ধারে দাঁড়ানোর ক্ষমতা এখন তার কলহপটু শাশুড়িরও নেই। সবসময় তার মনে হচ্ছে সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সবাই তাকে ঠকাচ্ছে। নিম্নবিত্তের সংসারের মেয়ে, নিম্নবিত্তের সংসারেরই বউ, সীমিত সাংসারিক ক্ষমতার পরিস্থিতির চাপে অবদমিত তার সব ইচ্ছে আজ যেন এক আপোষহীন সংগ্রামে মাথা তুলেছে। সহস্র বিষধর নাগিনী তাদের চেরা জিহ্বার আঘাত হানছে সুপর্ণার মধ্য দিয়ে। সে যেন অঙ্গীকার সে একদিন করেছিল, আজ কি সে নিজেই সেই প্রতিশোধের আগুনে জ্বলে উঠেছে? না, যে আগুন সে ছড়িয়ে দিচ্ছে চারপাশে, সেই আগুনে সে কি নিজেই জ্বলছে না? এর মধ্যে অন্য একটা চাকরির খোঁজ আনে সুপর্ণার জন্য। খুব আহামরি কাজ নয়,
পাড়ার একটা নতুন শাড়ির দোকান হয়েছে, সেখানে সেলস গার্লের কাজ। শুরুতে সুপর্ণা আপত্তি করলেও ননদ বোঝায় এতে হাতে দুটো পয়সা আসবে, ও নিজের মতো খরচ করতে পারবে, মেয়ে বড় হবে, সংসারের গোনা কাঁথা পয়সা থেকে তার শখ কি পূর্ণ হবে? কাজেই সামান্য করা টাকা তো সুপর্ণার নিজের টাকাই হবে। তারপর কাজটা শিখে নিলে বাড়িতেই ও একটা দোকান করতে পারে। শেষ পর্যন্ত ও এই প্রস্তাবে রাজি হয়। শাশুড়ির শত আপত্তি সত্ত্বেও ননদের সহযোগিতায় সুপর্ণা কাজে যোগ দেয়। বাড়িতে বেশ শান্তি ফিরে আসে। সুপর্ণা খুশি মনে মাইনে পেয়ে সবাইকে ছোটোখাটো উপহার দেয়। অন্তরের সেই অগ্নির আহ্বান এখন যেন অনেকটা ফিকে হয়ে এসেছে। শাশুড়ি তার সখীদের কাছে আক্ষেপ করে বলেন, এখন রোজগেরে বউ তো, আজ তো তাকে আমায় করতেই হবে। আগে ছিলাম সিংহী, এখন হলাম ইঁদুর। কিন্তু একটি মানুষ বোধহয় জন্মলগ্নেই নিজের ভাগ্যে দুর্দশা লিখে নেয়। সুপর্ণাও তাদের মধ্যে একজন। কয়েক মাস ঠিকঠাক চললেও একদিন দোকানের মালিকটি সুপর্ণার ঘনিষ্ঠ হতে চায়। সুপর্ণার শত আপত্তি সত্ত্বেও ওকে বিরক্ত করতে থাকে। অতঃপর একদিন লোকটির মাথা টর্চের আঘাতে ফাটিয়ে নিজের মাথায় পাগল ও দুশ্চরিত্রা বদনাম নিয়ে বাড়ি ফিরে আসে। লোকটি রটিয়ে দেয় সুপর্ণা অল্প বয়সের বিধবা, তাই বারবার মালিকটিকে প্রলোভিত করার চেষ্টা করত। কিন্তু সেই চরিত্রবান মানুষটি ওর প্রস্তাবে রাজি না হওয়ায় ও মেরে তার মাথা ফাটিয়ে দেয়। সকলের চিচিৎকার মাথায় নিয়ে সুপর্ণা আবার তলিয়ে যেতে থাকে এক অন্ধকারের অতলে, যেখানে আবার সে শুনতে পায় সেই কাঙ্ক্ষিত অগ্নির আহ্বান। এবার আর অপেক্ষা করে না সে, সন্তানকে নিজের সাথে বেঁধে নেয়। মেয়েকে বলে, আমার মতো জীবন তোরও হবে, তোকেও সবাই ঠকাবে, তোকে আমি ছেড়ে যাব না। হ্যারিকেনের ভরার কেরোসিন তেলের বোতল খালি করে নিজের আত্মার সন্তানের ওপর ঢালে। পাকে পাকে অজস্র অগ্নিশালকা ঘিরে ধরে তার হতশ্রী দেহলতাকে। বন্যি জ্বালায় শেষ হতে চায় সে, যে আগুনে একদিন সবাইকে জ্বালিয়ে দেবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। সেই আগুন সকলের মনে অনুশোচনায় দগ্ধ করে অনলের অপরূপ রূপের রাগে ধরা দেয়। দিন দুয়েক বাদে সরকারি হাসপাতালের বার্ন ওয়ার্ডে দুজনেই মুক্তি পায়। শেষ সময় সুপর্ণার বাঁচার আকুতি ছিল কিনা, দোষী মানুষটির শাস্তি হয়েছিল কিনা, বা সুপর্ণা মৃত্যুকালীন জবানবন্দি দিতে পেরেছিল কিনা, সে প্রশ্ন আজও অবান্তর। কিন্তু সুপর্ণাদের মতো মানুষ যারা নিজেদের মনের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত বাঁচে, তাদের যেন এমন করে মৃত্যু না হয়। মৃত্যু তো অনিবার্য, কিন্তু সেই মৃত্যুতে এরকম ঠকে যাওয়ার যন্ত্রণা যেন না থাকে। তাদের অবদমিত মনের গভীরে যে ভয়, ক্রোধ ও বিষাদ বাসা করে থাকে, তা যেন কারো সহানুভূতির স্পর্শে ভেঙে না যায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।